যে আমরা তো জনগণকে ওয়াদা দিয়েছি, বর্তমান সরকারি দলও ওয়াদা দিয়েছে, তারা ওয়াদা থেকে সরে গেছে, আমরাও কি ওয়াদা থেকে সরে যাব? আমরা সিদ্ধান্ত নিলাম না, প্রশ্নই উঠে। আমরা জনগণকে দেওয়া ওয়াদার সাথেই থাকব। তাহলে পার্লামেন্ট যেহেতু আমাদেরকে এই সুযোগ দিল না, এখন আমরা জনগণের পার্লামেন্টে চলে যাব। এখানে নোটিশ দিলে, কথা বলতে হলে তো অবশ্যই রেওয়াজ অনুযায়ী মাননীয় স্পিকারের পারমিশন লাগবে, কিন্তু জনগণের পার্লামেন্টে গেলে আর কোনো স্পিকারের পারমিশন লাগবে না। আমরা সেখানেই গেলাম এবং আমরা সিদ্ধান্ত নিলাম যে জনদাবি নিয়ে আমরা কাজ করতে থাকব, যেমন আমরা 91 সালের পরে কেয়ারটেকার সরকারের দাবি নিয়ে কাজ করেছি, আন্দোলন করেছি। আমরা আশা করি সরকারি দলে যারা আছেন, আমরা বিশ্বাস করি তারাও দেশকে ভালোবাসে। আমরা বিশ্বাস করতে চাই তারা গণতন্ত্রের প্রতি সম্মান রাখেন। আমরা বিশ্বাস করতে চাই যে তারা জনরায়কে সম্মান করবেন। এই জন্য আমরা আন্দোলনের কর্মসূচি ঘোষণা করে জনগণের সাথে আছি। আমরা জনগণের এই রায় বাস্তবায়ন হোক, এটা আমরা চাই। ইতিমধ্যে আপনারা দেখেছেন সংসদে একটা প্রস্তাব এসেছে যে সমস্ত জিনিস অধ্যাদেশ আকারে এসেছিল, আবার ফ্যাসিবাদী শাসন যাতে দেশে ফিরে না আসে, এই জন্যে সংবিধানের কতিপয় মৌলিক পরিবর্তন আনতে, বড় পরিবর্তন আনতে, এই সবগুলা জিনিস ল্যাপস করে দেওয়া হয়েছে। সরকারি দল যেহেতু 2/3 মেজরিটি, কোনোটা তারা আলোচনায় আনেননি, আর কোনোটা হালকাভাবে আলোচনায় এনে আউট করে দিচ্ছে। এরপরে তারা একটা প্রস্তাব দিলেন যে ওই বিষয়গুলো আরো সুন্দরভাবে আমরা আনবো। আমরা একটা অ্যামেন্ডমেন্ট বা সংশোধনী কমিশন গঠন করি, সংবিধান সংশোধন কমিশন। আমরা বললাম যে না, জনগণ তো সংবিধান সংশোধনের জন্য রায় দেয়নি, রায় দিয়েছে সংস্কারের জন্য। আর সংস্কার এবং সংশোধনের মৌলিক একটা তফাৎ আছে, আইনগত তফাৎ আছে। সংস্কারের উপরে কোর্ট হাত দিতে পারে না, কিন্তু সংশোধনের উপর কোর্ট হাত দিতে পারে। যেই কেয়ারটেকার সিস্টেম সংবিধান সংশোধনের মাধ্যমে এসেছিল, সেই কেয়ারটেকার সিস্টেমকে কোর্ট হজম করে ফেলেছিল। এর চেয়ে বড় উদাহরণ আমাদের আর দরকার পড়ে না। আর একটা উদাহরণ আছে, আপনারা হয়তো অনেকে জানেন, অনেকে স্মৃতি থেকে বাদ পড়ে যেতে পারে। হোসেন মোহাম্মদ এরশাদ সাহেবের আমলে হাইকোর্টের বেঞ্চ ডিসেন্ট্রালাইজ করা হয়েছিল, বিভাগীয় শহরগুলোকে স্থাপন করা হয়েছিল এবং বড় 2-1টা শহরেও স্থাপন করা হয়েছিল। পরে কিন্তু হাইকোর্ট এটাকে ভ্যালিডিটি না দেওয়ার কারণে এটা গুটায়ে ফেলতে হয়েছে। বিশাল এস্টাবলিশমেন্ট, কাজে লাগলো না। এই সংস্কার পরিষদে মানে সংস্কারের যে আলোচনা হয়েছে, এখানে এটা একটা বিষয় ছিল যে কোর্ট ভার নিতে পারছে না এককভাবে ঢাকা, এটাকে ডিসেন্ট্রালাইজ করা দরকার। তখন যদি এটা না গুটানো হতো তাইলে এখন কিন্তু থাকেই। তো কোর্টের কিছু এখতিয়ার আছে, সংস্কারের উপরে এটার এখতিয়ার নেই। আমরা তাদেরকে জবাব দিলাম যে আমরা, জনগণ যেহেতু সংস্কারের জন্য ম্যান্ডেট দিয়েছে, আমরা সংশোধনের প্রস্তাবে আমরা রাজি না। এই প্রস্তাব তারা বারবার দিয়ে চলেছেন। আলাপ আলোচনা বন্ধ হয়নি, বন্ধ হবে না। দরকার আছে সংসদীয় রাজনীতিতে আলাপ আলোচনার, একটা জায়গায় তো সমাধানে আসতে হবে। আমরা কি চাচ্ছি? আমরা চাচ্ছি যে কোনো দলের মুখের দিকে তাকাইয়ে আইন রচনা হোক, এটা আমরা চাই না। দলের স্বার্থ সংরক্ষণ করে আইন হোক, এটা আমরা চাই না। আমরা চাই দল জনগণের জন্য, অতএব জনগণের স্বার্থের দিকটাকে সমুন্নত করে আইন রচনা হোক। এই জন্য আমরা একদম গভীরভাবে বিশ্বাস করি যে এই রিফরমেশনগুলাই সুস্থ গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনতে সহায়ক হবে। আদারওয়াইজ বারবার দেশ পথ হারাবে। তো দেখে শুনে হারা পথে আমরা চলবো কেন? আমরা চলবো না। আমাদের আন্দোলন ইনশাল্লাহ অব্যাহত থাকবে। এর সাথে অন্যান্য দাবি দাওয়া যেগুলো আছে সেগুলোও আসবে। এরা বাজে গতকাল পাঠিয়েছে, বিরোধী দল কনসার্ন হয়েছে।
এটা বিলুপ্ত হয়েছে। গরিব মানুষ, প্রান্তিক ব্যবসায়ী, মুদির দোকানদার, তাদের উপরে উৎসে বা অগ্রিম কর আরোপ করা হয়েছিল, মানে প্রস্তাবনা এসেছে, আমরা তার বিরোধিতা করেছি, এটা আউট হয়ে গেছে। অবশ্য মাননীয় অর্থমন্ত্রী প্রাইভেটলি বলেছেন যে এটা ভুল ক্রমে এসে গেছিল, আমরা এটা আনতে চাই। তো যেভাবেই হোক এসে গেছে, তো হাউজে তো এসে গেছে, এর বিরুদ্ধে আমাদের অবস্থান ছিল। কিন্তু কিছু জায়গায় আমরা ওনাদের মানে হয়তো বোঝাতে সক্ষম হয়নি। ফিসকাল ইয়ার, হ্যাঁ না আসতেছি, ফিসকাল ইয়ার আমাদের দেশে জুলাই টু জুন, 1 জুলাই থেকে 30 জুন পর্যন্ত হলো ফিসকাল ইয়ার। আমাদের দেশে একটা দানব আছে, উন্নয়নের দানব। এটা 9 মাস খাতা মুড়ি দিয়ে ঘুমায়, শেষের 3 মাস গা ঝাড়া দিয়ে চলে আসে। এসে এমন গতিতে কাজ শুরু করে, ঝড়ের গতি। 9 মাসে 42%, 3 মাসে 50%। এবং তখন কি হয়? বৃষ্টি জোরে জনগণের টাকা পানির সাথে মিশে যায়। লুটপাট, অপচয়, হজম। কেন এটা করতে হবে তার কোনো যুক্তিকতা নাই। আমরা বলেছিলাম আমাদের আবহাওয়া এবং সিজন অনুযায়ী এটা হোক জানুয়ারির 1 থেকে ডিসেম্বরের 31। তাহলে অন্তত শেষ 3 মাসের দৈত্যটার ঘুম ভাঙলেও আমাদের সম্পদ পানি হয়ে হারিয়ে যাবে না, ভেসে যাবে। এই সময় খাল খনন, নদী সংস্কার, বাঁধ দেন, সব কিছু এই সময় করে গিয়ে যখন খুঁজ পাওয়া যায় না, বলে যে এটা জোয়ারে ভেসে গেছে। তো এটা কোনো সমাধান আমরা পাইনি। আমরা বলেছিলাম সূচনা কর আগে ছিল 5%, এটা এখন প্রস্তাবনা করা হয়েছে 10%। এটা প্রান্তিক মানুষের জন্য বড় কষ্টের। এই জায়গাটা আমরা বলেছিলাম না, 10% থাক, 5% না করেন। এটা তারা অ্যাকসেপ্ট করেন নাই। আপনারা দেখেছেন বিদেশ থেকে সাইকেলের ক্ষুদ্র যন্ত্রাংশের উপরে একটা ভালো ট্যাক্স আরোপের প্রস্তাব এসেছে। আমরা এটা তুলে দিতে বলেছিলাম। অর্থমন্ত্রী সাহেব তার সমাপনী বক্তব্যে বললেন যে সুনির্দিষ্ট প্রস্তাব পেলে ভালো হতো। আমরা প্রস্তাব দিয়েছি, ওনারা আশ্বাস দিলেন যে এখন তো আর এটা বিলে আনা যাচ্ছে না, আমরা এসআরওর মাধ্যমে এটা বাস্তবায়ন করব। না আমি বলতেছি, আমাকে বলতে দেন, আমি বলবো, যেটা একেবারে ভুল হয়ে যাবে তখন লুকমা দিয়ে। তো এরপরে আলহামদুলিল্লাহ হাউজে এটা বলা হয়েছে যে এসআরের মাধ্যমে এটা অ্যাকসেপ্টেড। এই জায়গায় আমরা ধন্যবাদ জানাই। কেন আমরা সাইকেলের খুচরা যন্ত্রাংশের উপরে এটা ওয়েবার চাইলাম? আমরা এই কারণে চেয়েছি, এইটা ব্যবহার করেন অতি স্বল্প আয়ের মানুষেরা, আর ব্যবহার করেন যে সমস্ত মানুষের ফিজিক্যাল এক্সারসাইজের জন্য দরকার একটা বয়সের প্রান্ত সীমায়। এটা কোনো বড় লোকেরা ব্যবহার করে না। এটা নাম্বার 1। নাম্বার 2, এগুলা শুধু দেশে ব্যবহার হয় না, বিদেশেও রপ্তানি হয়। এটা একটা ক্ষুদ্র শিল্প। এটাকে প্রমোট করলে বহু মানুষের কর্মসংস্থান হবে এবং বৈদেশিক মুদ্রাও আমরা অর্জন করতে পারব। কিন্তু অতিরিক্ত কর যদি আরোপ হয় তাইলে বিদেশের চাহিদা আমরা মেটাইতে পারবো না, তখন কম্পিটিশনে আমরা টিকবো না। ধন্যবাদ, এটা তারা গ্রহণ করেছে। সূচনায় আমরা নির্বাচনের সময় আপনাদের সামনে, দেশের পাশের সামনে ওয়াদা করেছিলাম যে আমাদের কেউ নির্বাচিত হলে, এমপি হোক, মন্ত্রী হোক, যাই হোক, আমরা বিনা ট্যাক্সের গাড়ি কিনব না এবং সরকারি কোনো প্লটের সুবিধা নেব না। কিছু বন্ধুরা ওই গুড়ের সাথে কিছু লবণ না ছিটাইলে আরাম পায় না। আমরা যা বলেছি স্পষ্ট বলেছি, অস্পষ্ট কোনো কথা বলিনি।
এখানে লাগাই দিছে ফ্ল্যাট নিব না। এখন সরকারি ফ্ল্যাট এমপিদের জন্য ডেজিগনেটেড, এটা সরকারি দায়িত্ব পালনের জন্য। এটাকে সরকার আমাকে দিয়ে দিচ্ছে না, ওইটা যত সময় সংসদ কার্যকর থাকবে তত সময় উনি এটা ব্যবহার করবেন। সরকারি দল বিরোধী দল সবাই করবে। যখন সংসদ বিলুপ্ত হয়ে যাবে তখন আর কেউ এক সেকেন্ড এখানে থাকার কোনো নৈতিক এবং বৈধ অধিকার নেই, ছেড়ে দিতে হবে। এটাকে গুলায়, এটা নিয়ে আবার বিভিন্ন ধরনের জল গুলা করা হয়, পানি গুলা করা হয়, আমরা ওইটা বলি নাই। সম্মানিত ভাইয়েরা, আমরা আরো বলেছিলাম সরকারি সুযোগ সুবিধা যতটা না নিলে না হয় আমরা চেষ্টা করি, কিন্তু কেউ যদি এটা নিতে চায় এখানে কোনো অপরাধ নাই, তা আমরা সেটা রক্ষা করে চলার চেষ্টা করছি। এই যে বাজেটটা এসেছে বলা হচ্ছে সর্বকালের সর্ববৃহৎ বাজেট, কিন্তু আমরা যদি মানি অ্যান্ড মার্কেট ইনফ্লেশনের কথা চিন্তা করি তাহলে এটাকে সর্বকালের সর্ববৃহৎ বাজেট বলা যাবে না। অনেকটা বাজারের সাথে এটা সঙ্গতিপূর্ণ। বড় বাজেট করা কোনো অপরাধ নয়, একটা জাতির ভিশন থাকলে বড় বাজেট লাগবে। চ্যালেঞ্জটা কয়েক জায়গায়। একটা হলো বাজেট বাস্তবায়নের সক্ষমতা, এর চাইতে বড় হলো দুর্নীতি। এই দুই জায়গায় যদি বড় সংস্কার আনা না যায়, বাজেট হবে কিন্তু বাজেটের প্রকৃত সুফল জনগণ পাবে না। এই বাজেট থেকেই তো 28 লক্ষ কোটি টাকা 15.5 বছরের বিদেশে চলে গেছে। যদি এই দুই জিনিসের সংস্কার না হয় আবার যাবে। এই বাজেট বাস্তবায়নের সক্ষমতা শুধু এনবিআর এর না, এনবিআর তো হইল আমাদের কালেক্টর, কিন্তু এক্সিকিউশন তো এক্সিকিউটিভ ডিপার্টমেন্টের। এর সাথে একদম প্রান্ত লেভেলে গ্রামের একজন ওয়ার্ড মেম্বার এবং কোনো প্রজেক্ট হয়ে থাকলে সেই প্রজেক্ট কমিটি জড়িত। আমি এবারকার অভিজ্ঞতা বলি, একেবারে শেষের দিকে এসে আমরা শুনলাম যে সরকারি দলের সংসদ সদস্যদেরকে কিছু অ্যালোকেশন দেওয়া হচ্ছে, আমরা কিছু জানি না। এরপরে যখন আমাদের পক্ষ থেকে উদ্যোগী হয়ে আমরা জানতে গেলাম তখন সত্যতা খুঁজে পেলাম। তো আমরা এটাও বললাম যে ট্রেজারি কি শুধু সরকারি দলের লোকেরাই ট্যাক্স দেয় নাকি সারা দেশবাসী দেয়? যদি সারা দেশবাসী দিয়ে থাকে তাহলে বিরোধী দলের নির্বাচিত এমপিদের, এরা কি এই দেশের নাগরিক না? তাদের নাগরিক অধিকার তো কেউ হরণ করতে পারে না। আমরা পেলাম জাস্ট সাকরাতুল মৌতের হালতে, ঈদের 4-5 দিন আগে তাড়াহুড়া করে এইটা দেন, ওইটা দেন, ওইটা দেন, এবং পরিমাণের দিক থেকে সরকারি দলের সমান না। আমরা সংসদে জানতে চাইলাম যে সরকারি দলকে কি দেওয়া হয়েছে, আমরা কি একটু জানতে পারি? আর এটা জানাইলেন না, নিজের একে অন্যের দিকে তাকাইয়ে একটু মিষ্টি হাসি দিলেন। এই মিষ্টি হাসিতে বিরোধী দলের নির্বাচিত সংসদ সদস্যদের সংসদীয় এলাকার জনগণের এই হাসির সাথে অধিকার কিন্তু মিলাই গেল। অথচ বৈষম্যের বিরুদ্ধে ছিল 24-এর গণ-অভ্যুত্থান। সে বৈষম্য কেন হবে? আমরা আশা করতে চাই ভবিষ্যতে আর কোনো বৈষম্য হবে না, এবং আমরা চেষ্টা করব আমাদের চোখ কান খোলা রাখার। সরকার যত ভালো কাজ করবে ভেহিমেন্টলি সাপোর্ট দেব, কিন্তু যদি অধিকার নিয়ে সরকার কোনো অন্য কিছু করেন, টানাটানি করেন, আমরা কিন্তু এটা ছেড়ে দেব না। আমাদের অবস্থান এই ক্ষেত্রে একদম স্পষ্ট। বাজেট গতকাল পাশ হয়েছে, আজকে থেকে বাস্তবায়ন শুরু হবে। 61টা আইটেমে কর একদম সর্বনিম্ন পর্যায়ে নিয়ে আসা হয়েছে অথবা প্রত্যাহার করা হয়েছে। আমরা দেখতে চাই বাজারে এর প্রতিফলন। এই প্রতিফলন যেদিন আমরা বাজারে দেখব, আমরা বুঝবো যে এর সুফল জনগণের জন্য। কিন্তু যদি এর প্রতিফলন বাজারে দেখা না যায়, উল্টোটা হয়, তাইলে বুঝতে হবে যে এটা জনগণের জন্য নয়, এটা সিন্ডিকেটের জন্য। এই বাজেট বক্তৃতায় আমরা অনেকগুলো বিষয় তুলে এনেছি।
যে জুলাইয়ের কারণে আজকের এই সংসদ এবং সরকার, বিরোধী দল সবকিছু, সেই জুলাই সংক্রান্ত দুটি প্রতিষ্ঠান আছে, একটি জুলাই জাদুঘর আর একটা জুলাই ফাউন্ডেশন। এই দুইটার ব্যাপারে কিচ্ছু নাই। কি হলো, জুলাইকে হারিয়ে যাবে? জুলাই না থাকলে আমরা কোথায়? এই সংসদ কোথায়? এই সরকার কোথায়? আমরা এই দাবি ইনশাল্লাহ জোরালোভাবে উত্থাপন করব সংসদে। প্রবাসীদের ভোগান্তি নিয়ে আমরা কথা বলেছি, আপনারা দেখেছেন। আজকে খবর পেলাম যে একদল আমার বিরুদ্ধে খেপে গেছে। আমি কেন বললাম মালয়েশিয়া 85,000 টাকায় লোক পাঠাতে হবে, দালাল যারা তাদেরকে আইনের আওতায় আনতে হবে? আমি কি দালালের কোনো তালিকা দিয়েছি আপনাদের জানা মতো? আমি কি কোনো সংস্থার কথা বলেছি আপনাদের জানা মতো? বলি নাই। তাইলে কিছু লোকের গায়ে এত কষ্ট লাগে কেন? তার মানে একজন বলল যে আপাতত তারা থামিয়েছে। আমি বললাম যে ওয়েলকাম করব, তারা বলুক, তারপরে আমার কাছে কিছু 55 নম্বর দাগ নম্বর আছে, ওইগুলা সহ বলে দেব। জনগণের পক্ষে কথা বলতে গিয়ে কোনো সিন্ডিকেটের কোনো হুমকির তোয়াক্কা করব না ইনশাআল্লাহ। এটা শুধু মালয়েশিয়া না, সারা বিশ্বে আমাদের এই গরিব লোকগুলোকে নিঃস্ব করে দেওয়া। এরপরে তারা প্রতারিত হয়, সেখানে আবার গিয়ে দেখা যায় যে তার ওই ভ্যালিডিটিটাও নাই, জেলে থাকে। তা আমরা কি এগুলা নীরবে গিলবো আর হজম করব, দেখতে থাকবো? না, এগুলার বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। আমরা কি করতে পারবো? আমরা সংসদের ভিতরে চিৎকার দিব, আওয়াজ তুলব, বাহিরেও আপনাদের সাথে নিয়ে আওয়াজ তুলব। আমরা আশা করি